This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা লাগাতার খবর করছে এবং সেই লাগাতার খবরে কি কোথাও ঘুম ভেঙেছে স্বাস্থ্য দপ্তরে গুরুতর অসুস্থ প্রসূতিকে গ্রিন করিডোর করে নেওয়া হচ্ছে এসএসকেএম এ 3 প্রসূতি যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে এবার এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে গ্রিন করিডোর করে এসএসকেএম এ নিয়ে আসা হচ্ছে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে পরিদর্শনের পর এসএসকেএম এ বিশেষজ্ঞ দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিন্তু কখন তাদেরকে আনা হচ্ছে এবং গ্রিন করিডোর করে যে আনা হচ্ছে এসএসকেএম এ তারা কখন এসে পৌঁছাবেন আমার সহকর্মী আমি চলে যাব সহকর্মীর সঙ্গে কথা বলবো দেবব্রতর সঙ্গে কথা বলবো দেবব্রত লাগাতার টিভি9 বাংলা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে লাইভ খবর তুলে ধরছে প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছে এই মুহূর্তে কি খবর হচ্ছে কখন ওই আশঙ্কাজনক অবস্থায় 3 প্রসূতিকে আনা হচ্ছে এবং কখন তারা এসএসকেএম এসে পৌঁছবে দেখো কখন তারা এসএসকেএমে পৌঁছাবে এটা কিন্তু বলা খুব চাপের কেননা প্রায় বিকাল 3:30-4টা থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের আইসিইউ বিল্ডিংয়ের সামনে কিন্তু 3টি অ্যাম্বুলেন্সকে দাঁড় করানো হয়েছে আমার সহকর্মীকে দেখাতে বলবো ছবিটা যে 3টি অ্যাম্বুলেন্স কিন্তু দাঁড় করানো রয়েছে এই আইসিইউর সামনে এবং যে 3 জন অসুস্থ রয়েছেন তাদেরকে মূলত গ্রিন করিডোর করে নিয়ে যাওয়ার যে চিন্তাভাবনা অ্যাম্বুলেন্স সম্পূর্ণভাবে রেডি হয়ে রয়েছে এখানে শুধুমাত্র কাগজপত্র কিছু রেডি করা হচ্ছে এবং বেশ কিছু দেবব্রত আমরা বুঝতে পারছি যে ইতিমধ্যে গ্রিন করিডোর করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং 3 প্রসূতি যাদের গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ সিসিইউতে ভর্তি করা হয়েছিল যাদের ডায়ালিসিস চলছিল যাদের রক্ত দেওয়ার কাজ চলছিল ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে যে এই 3 প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম এ গ্রিন করিডোরে করে নিয়ে আসা হচ্ছে কিন্তু আজকে বিশেষজ্ঞ দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো কিন্তু এতক্ষণ পর ঘুম ভাঙলো স্বাস্থ্য দপ্তরের এই প্রশ্নগুলো তো বারবার উঠছে টিভি9 বাংলা বারবার আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তথ্য তুলে ধরেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি এই বিষয়ে কি বলছেন শোনাবো নিয়ে আলোচনা হয়েছে ডক্টর টিম মেডিকেল বোর্ড বসেছে তারা সিদ্ধান্ত নেবে এটা নিয়ে আমার কিছু বলার নেই আমি প্রথমেই আপনাকে বললাম ডিটেল ইনকোয়ারি রিপোর্ট will come to us by tomorrow only then anything further steps can be taken thank you thank you এদিকে গোটা ঘটনায় অর্থাৎ 20 স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন নারায়ণ স্বরূপ নিগমকে গ্রেফতার করা প্রয়োজন এবং তিনি এও দাবি তুলেছেন যে টাকার বিনিময়ে জাল ওষুধ সরবরাহ করে গরিব মানুষকে মারার চেষ্টা চলছে ইডিকে দিয়ে তিনি তদন্ত করাবেন এমন দাবিও তিনি তুলেছেন একদিকে শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে নিশানা করেছে পাল্টা তৃণমূল সরকারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া জানানো হয়েছে আপনাদের শোনাবো অনেক কিছু হবে অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে এটা আমরা দাবি করেছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং আমি নাড্ডাজিকে বলেছি ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে তারা এখানে এসে অ্যাকশন নিক ব্যবস্থা নিক কেন্দ্রীয় এজেন্সি দাবি করবে এটা নিয়ে হ্যাঁ কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে মানি লন্ডারিং তো একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে 22 সালে টেন্ডার শেষ হয়েছে নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে এবং এই যে মুকুল ঘোষ ডাইরেক্টর আছে ফার্স্ট ডাইরেক্টর হচ্ছে শিলিগুড়ি মানে ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ডাইরেক্টর হচ্ছে মুকুল ঘোষ বহরমপুর এই বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি এরা সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না তারা প্রাইভেট হসপিটালে যায় সিঙ্গাপুরে যায় আর আমেরিকাতে যায় হপকনসে যায় যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয় আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয় আর আমাদের সাধারণ লোককে মারছে দেখুন বিরোধী দলনেতা যেগুলো বলছেন আমি একটা জিনিস বুঝতে পারছি না উনি এগুলো সংবাদ মাধ্যমে বা বাজারে বেরিয়ে এরম এই হাঙ্কাক করে তার কি অর্থ আছে কারণ ওনারাই তো বলতেন যে সিবিআই ইডি ওনাদের কথায় চলে এর বাড়িতে সিবিআই যাবে ওর বাড়িতে ইডি যাবে এগুলো তো কেন্দ্রীয় সরকারের এজেন্সি ওনাদের যদি কিছু বলার থাকে বা ওনাদের কাছে তথ্য থাকে হয় রাজ্য সরকারকে সেগুলো দিন হয় সেগুলো প্রকাশ্যে বলুন আর অথবা যদি এইসব এজেন্সিকে দেওয়ার ইচ্ছা হয় সেগুলো দিল্লিতে গিয়ে তারা বলতেই যান অন্যদিকে এত কিছুর মধ্যেও ভারত বাংলাদেশ সীমান্তের দিকে যদি আমরা নজর রাখি বিশেষ করে মালদার কাছাকাছি সেখানে সুখদেবপুরে
জঙ্গি অনুপ্রবেশের ঘটনা কিন্তু লাগাতার ঘটছে। বিজিবির উস্কানি কিন্তু সেখানে থেমে নেই। 6 জন জঙ্গি সেখানে অনুপ্রবেশ করে, যদিও বিএসএফ এবং সেখানকার যারা মানুষজন তাদের তাড়া খেয়ে সেই জঙ্গিদের চলে যেতে হয়, কিন্তু সেখানে বেশ কিছু বাংকার তারা তৈরি করার চেষ্টা করছিল। বেশ কিছু গর্ত এবং ঢিবি সেখানে পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে এই গর্ত খুঁড়ে তারা সেখানে অনুপ্রবেশের চেষ্টা করে। এই যাবতীয় বিষয় নিয়ে সেখানে একটা উত্তেজনার পরিস্থিতি। বারবার এই ধরনের উস্কানিমূলক আচরণ সেখানে কিন্তু লাগাতার ঘটছে। ইউনূস প্রশাসনের ভূমিকা নিয়ে তাই আবারও প্রশ্ন উঠছে। এলাকাবাসীরা কি বলছেন, তারা কিভাবে দেখছেন বিষয়টা, একবার তাদের মুখ থেকে শুনুন। আমি বলছি যে আজকে জঙ্গি 6 জন আমাদের সকালবেলা পার হয়েছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছে। 6 জন আজকে তাজা খবর 4টার দিকে, কিন্তু আমরা তাড়া করেছিলাম বিএসএফ এর সঙ্গে একসঙ্গে, তো ধরতে পারেনি। তো এইভাবে জঙ্গিরা যাচ্ছে, ওই জন্য আমরা তার ভাড়া করতে চাই। মানে জঙ্গি কি ঢুকিয়ে দিচ্ছে? হ্যাঁ, ঢুকিয়ে দিচ্ছে। কে? বিজেপি? বিজেপি আর ইউনিট সরকারের ওদের তরফ থেকে পুরো পাওয়ার দেওয়া আছে বিজেপিকে। হ্যাঁ, আর ওরা কি করছে? জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে। তারপরে 2 নম্বরের টাকা, এই 2 নম্বরের টাকা, জাল টাকা পাস করাচ্ছে আর আমাদের ভারতে ছড়িয়ে দিচ্ছে। ওরা এখানে এসে ঢুকে যাচ্ছে, লুটপাট করছে, সেই জন্য আমরা ভয়ে কোচিং স্কুল যেতে পারছি না। মানে কি লুটপাট করে? গরু যাই, গাছ কেটে নিয়ে চলে যাই। গরু তুলে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, গাছ কেটে নিয়ে চলে যাই। আমাদের গরু নিয়ে যায়, গাছও কাটে, ও হামলাও চালায়। লুটপাট করে। আপনারা শুনলেন ওখানকার মানুষজন তারা কি বলছেন। তারা লুটপাটের অভিযোগ তুলছেন, তারা বেশ কিছু নিষিদ্ধ দ্রব্য এখানে পাচার করে দেওয়া হচ্ছে, নানাবিধ অভিযোগ তারা রয়েছে। এই মুহূর্তে আমার সহকর্মী সুব্রতোষ আমার সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, এলাকার মানুষজন যে অভিযোগ করছেন, এদের তো নয়, এই 6 জনকে নয় তাড়া করে পাঠিয়ে দেওয়া গিয়েছে, কিন্তু তাদের তো এই অভিযান লাগাতার সেখানে চলছে, সেইটা এই মুহূর্তে প্রতিহত করার জন্য কি বন্দোবস্ত নজরে আসছে? দেখো, বিএসএফ সতর্ক রয়েছে, বিএসএফ সেখানে রীতিমতো তারাও প্রস্তুত হয়ে রয়েছে। কিন্তু তোমাকে বলি সজিত, একবারের জন্য বিএসএফ কিন্তু কখনো আক্রমণাত্মক মনোভাবটা নেয়নি, বা সেরকম কোনো ন্যূনতম কোনো পদক্ষেপ তারা দেখায়নি। কিন্তু প্রথম থেকেই তারা একটা সমঝোতা করে একটা এলাকাতে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার একটা চেষ্টা করে যাচ্ছে। এমনকি যখন এই দিকের মানে আমাদের এই সুখদেবপুর গ্রামের বাসিন্দারা যখন ক্ষোভ প্রকাশ করছে, যখন তারা মানে তাদের কিছু করানো নেই, কারণ নিয়মিতভাবে হামলা হচ্ছে, লুটপাট চলছে, যখন তখন ঢুকে যাচ্ছে, তো তার জন্য তারা নিজেরাই অস্ত্র নিয়ে হাসুয়া নিয়ে প্রস্তুত থাকছে, লাঠি নিয়ে প্রস্তুত থাকছে আতঙ্কে। কিন্তু তাদেরকেও তারা যখন ক্ষোভ দেখাতে গিয়ে তেড়ে যাওয়ার একটা চেষ্টা করেছিল বা করছে, তখন কিন্তু তাদেরও প্রতিহত করছে বিএসএফ, যাতে কোনো রকমভাবে সেই এলাকায় কোনো সংঘাত না হয়। কিন্তু উল্টো দিকে কিন্তু এই যে সংযমটাকে, এই যে সংযত থাকাটাকে কিন্তু একেবারে অন্যভাবে নিচ্ছে। মানে সৌজন্যতা দেখানোটাকে তারা তাদের দুর্বলতা বলে ভেবে নিচ্ছে বিজেপি, এবং সেই জন্য সেখানে কিন্তু দেখানো হচ্ছে ভারতের তরফ থেকে। তারা বারবার যদি সেটাকে দুর্বলতা ভাবে, তাহলে তার থেকে ভুল আর কিছু হবে না। ভারত কিন্তু বারবার সহনশীলতা দেখিয়েছে, কিন্তু দুর্বল নয়, ভারত প্রস্তুত রয়েছে। যদি সহ্যের সীমা ছাড়িয়ে যায়, ভারত প্রতিহত করতে জানে। তবে এই ধরনের উস্কানিমূলক আচরণে এই মুহূর্তে ভারত সাড়া দেওয়ার মতো বোকামি করবে না। আপাতত ধন্যবাদ তোমার, সুব্রতোষ। শুভজিৎ, তোমার কথা সূত্র ধরে বলি, ভারত যতই তাদের সৌজন্য দেখাক না কেন, বাংলাদেশ কিন্তু তাতে গলছে না। বাংলাদেশ লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছে। আর এবার কে উস্কানি দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। কি বলছেন তিনি? ভারতকে নাকি সীমান্তে কাঁটাদার তিনি দিতে দেবেন না। কি বলেছেন একবার শোনাই আগে। কি জোরজার মুলুক তার নাকি, যা খুশি তাই একটা মন্তব্য করে দিলেই হলো নাকি? আমি একটু কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, কখনো গিয়ে কাঁটাতার কেটে দেওয়া হচ্ছে, কখনো বিজেপির উস্কানিতে বাংলাদেশে জঙ্গিদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর এবারে নাকি স্বরাষ্ট্রমন্ত্রকের একেবারে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছেন যে কাঁটাতার দিতে দেবেন না। কি জোরজার মুলুক তার নাকি? দেখো, কোথাও এই যে সীমান্ত সংঘাত গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, সেটা কুচবিহার থেকে শুরু করে সাতক্ষীরা এবং মালদাতে বারবার ছবিটা প্রকাশ্যে আসছে। তারপরে সেই সংঘাতের মাত্রাটা কিন্তু আজকে জাহাঙ্গীর আলম চৌধুরী, সেখানকার স্বরাষ্ট্র দপ্তরের যে উপদেষ্টা, তার বক্তব্যে সেই সংঘাতটা কিন্তু আরও বেড়ে গেল। কারণ তিনি স্পষ্টই বললেন, হাসিনা আমলে অর্থাৎ আওয়ামী লীগের সময় ভারতের যে বৈঠকগুলো, ভারতের যে সীমান্ত চুক্তিগুলো হয়েছিল, সেগুলোকে বাতিলের পথে যাচ্ছে ভারত। এবং তার বক্তব্যে তিনি স্পষ্ট জানালেন যে ভারতকে কোনোভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হবে না।
অর্থাৎ সংঘাতের মাত্রাটা যে ধীরে ধীরে বাংলাদেশের তরফ থেকে ক্রমাগত বাড়ানো হচ্ছে এবং উস্কানি দেওয়া মাত্রাটা যে বাড়ানো হচ্ছে সেটা কিন্তু আজকে জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যে স্পষ্ট। এবং যেভাবে তারা হাসিনা আমলের সীমান্ত চুক্তিগুলো বাতিলের চেষ্টা করছে, অন্তত সেই চেষ্টা বলবো এখন পর্যন্ত, কারণ সেটা এখনো অনুমোদিত হয়নি, সেটা কিন্তু কোথাও এই সংঘাতের মাত্রা বাড়াবে। এবং সেখানে দাঁড়িয়ে কি দেখা গেল, ভারতীয় রাষ্ট্রদূতকে 1 মাসের বেশি সময়ের মধ্যে, প্রায় 1.5 মাসের মধ্যে দুবার তলব করা হলো। তাই সেই বৈঠকের শেষে প্রণয় বর্মা স্পষ্টই কিন্তু তার বক্তব্যের সুর একটা জায়গাতেই বাধা, যে কোথাও এই বাংলাদেশের যে উস্কানি, সেই উস্কানি বা প্ররোচনায় কিন্তু ভারত পা দিচ্ছে না, কিন্তু তাদের যে কড়া অবস্থান, অর্থাৎ সীমান্ত চুক্তি মোতাবেকই যে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, এই যে আগের সমঝোতা হয়েছে সেই অনুসারেই যে বিএসএফ কাঁটাতারের বেড়া দেবে, সেটাও তিনি কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন। অর্থাৎ ভারতের অবস্থান অত্যন্ত দৃঢ় এবং প্রত্যয়ী অবস্থান, যেখানে বাংলাদেশের উস্কানি বা প্ররোচনায় কোনোভাবেই ভারত যে পা দেবে না, সেই বার্তাও স্পষ্ট। অর্থাৎ সিজার একটা কথা বলা যেতেই পারে, যতই উস্কানি দেওয়া হোক না কেন, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কিন্তু কোনো ধরনের প্ররোচনায় পা দিচ্ছে না। আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে এই গোটা বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কি বলছেন শোনাই। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো, ভারত এখন পৃথিবীর 3য় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে যাবে। এবার আমরা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখি। খড়গপুর আইআইটি ক্যাম্পাস, সেখানে কসবার মেধাবী ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা। কেন রহস্য মৃত্যু বলছি? কারণ সেই ক্যাম্পাসে তার যখন দেহ উদ্ধার হয় এবং সেই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করলেন তার বাবা মা তার সঙ্গে দেখা করতে যান এবং দেখা করতে গিয়ে সেই পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পান এবং আইআইটি কর্তৃপক্ষ তারা কিছুই জানে না। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, বারবার এই ধরনের অভিযোগ আমরা বিভিন্ন জায়গা থেকে দেখি, কিন্তু এইটা কি করে সম্ভব? ক্যাম্পাসে এক পড়ুয়ার মৃত্যু হলো, জানলা থেকে তার দেহ ঝুলছে, সেটা তার বাবা মা গিয়ে দেখছেন, কর্তৃপক্ষ কিচ্ছু জানেন না। কি বলছে তারা? এভাবে দায় এড়ানো যায়? দেখো, সেটাই রহস্য। এবং আইআইটি খড়গপুর একটা এলিট ইনস্টিটিউশন, আমাদের রাজ্যের গর্ব, দেশের অন্যতম শীর্ষস্থানে থাকা একটা আইআইটি, সেখানে বারবার এই মৃত্যুর ঘটনা ঘটছে এবং রহস্যজনকভাবে একের পর এক গবেষক তার মৃত্যু হয়ে যাচ্ছে। শুধু এই ঘটনা নয় শর্মিষ্ঠা, 22 সালে, 23 সালে, 24 সালে এবং 25 সালে পর 4 বছর 4জন গবেষকের দেহ উদ্ধার হলো এবং যেভাবে দেহ উদ্ধার হচ্ছে সেগুলো রহস্যজনক। এবং এক্ষেত্রে আইআইটি খড়গপুরের যে নজরদারির অভাব তা কিন্তু পদে পদে চিহ্নিত হচ্ছে। ফাইজানের কথা তোমার মনে থাকবে, 22 সালে মৃত্যু হয়েছিল, পচা গলা দেহ উদ্ধার হয়েছিল, মাটিতে কবর হয়ে যাওয়ার পরেও কবর থেকে তুলে তার দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছিল, সেখানে দেখা গেছিল তার ঘাড়ে গুলি করা হয়েছিল। এবার ওই সায়ন মল্লিক, এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পেছনে কোনো গল্প লুকিয়ে আছে কিনা সেটা কিন্তু পুলিশ পেছনে কোনো গল্প লুকিয়ে রয়েছে কিনা এবং এই ঘটনার পেছনে কোনো রকম থ্রেট কালচারের বিষয়টি লুকিয়ে রয়েছে কিনা তাই ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন, আমরা পরের খবরের দিকে অবশ্যই নজর রাখবো। শর্মিষ্ঠা, থ্রেটের কথা বললে এখানে থ্রেট অন্যরকম ভাবে এসছে। এবার বাঘের কাছ থেকে থ্রেট এসেছে। কথা বলা হয় না যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কুলতলির মইপিঠে সেখানে সকাল দুপুর সন্ধে রাত সেখানকার মানুষজনের মধ্যে বাঘের ভয়, তার কারণ বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে এবং কুলতলির গঙ্গার ঘাটে সে পায়ের ছাপ সুস্পষ্ট। এলাকা ঘিরে ফেলার প্রয়াস করছেন বনকর্মীরা। ইতিমধ্যে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলার এখনো পর্যন্ত তাদের পরিকল্পনা রয়েছে। কি কি পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে আমি জানবো আমার সহকর্মী অভিজ্ঞানের কাছ থেকে। অভিজ্ঞান, দেখো, তোমাকে বলে রাখি যে রাতের অন্ধকার ইতিমধ্যেই তোমার গোটা এলাকায় গ্রাস করে ফেলেছে এবং সেই সঙ্গে সঙ্গে বাঘের আতঙ্ক এবং এলাকার মানুষজন তারা কিন্তু ঘরের বাইরে বের হচ্ছেন না এবং বিকেল পর্যন্ত কিছু লোকজন বেরিয়েছিলেন, তখন বন দপ্তর এখানে জাল দিয়ে গোটা এলাকাটা ঘিরে ফেলা কাজ চালাচ্ছিল এবং শেষমেশ বন দপ্তর যেটা প্রয়াস তারা উদ্যোগ নিয়েছে, একটি খাঁচা তারা পাততে চলেছে এখানে, যাতে এই বাঘটি বারংবার, অর্থাৎ আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে এখানে বাঘ বেরিয়ে চলে আসছে। এর আগে 1 সপ্তাহ ধরে কিন্তু এই বাঘে বিভিন্ন গ্রামে হানা দিয়েছে। গ্রামবাসীদের মধ্যে কিন্তু প্রবল এবং আতঙ্ক, সেই সঙ্গে সঙ্গে তাদের দাবি যেভাবেই হোক বাঘটিকে ধরে
দূরবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, যাতে বাঘ যাতে বারে বারে লোকালয় এখন সেই চেষ্টাই বনকর্মীরা করছেন। ধন্যবাদ অভিজ্ঞান। স্যালাইন কাণ্ড থেকে শুরু করে খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু, কুলকলিতে বাঘের আতঙ্ক, সব দিকেই তো নজর রাখলাম, কিন্তু এবার চোখ রাখতেই হচ্ছে প্রয়াগরাজে। তার কারণ আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই শাহী স্নান। একেবারে সাজো সাজো রাও প্রয়াগরাজে, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মহাকুম্ভ 144 বছর পর হয়তোবা কোনো একটা জেনারেশন এইরকম মহাকুম্ভের সাক্ষী হতে পারে না। কি ছবি উঠে আসছে? দেখো, যে শাহী স্নানের জন্য আমরা অপেক্ষা করছি, সেই শাহী স্নান হবে 13 এবং 14 তারিখের মাঝামাঝি, অর্থাৎ আমাদেরকে প্রায় আরও 24 ঘন্টার বেশি সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে ভোর 4টের সময় প্রথম যে স্নান, অর্থাৎ পৌষের যে স্নান, সেই স্নান হবে ঠিক 12 ঘন্টা পরেই, এবং আমাদের নজর থাকবে সেদিকে। মোট 6টি স্নান থাকবে, তার মধ্যে এই 3টি স্নান হবে পুণ্য স্নান, যার মধ্যে 13-14 তারিখে নাগা সন্ন্যাসীরা যে শাহী বরাত নিয়ে বেরোন, সেই প্রথম স্নান শুরু হবে 13-14 তারিখের রাতে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, একেবারে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে প্রয়াগরাজমুখী, এবং যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি যে আরও কয়েক লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে তারা আটকে রয়েছেন। তার কারণ যেহেতু এবার স্নান শুরু হতে চলেছে, ভোর থেকে স্নান শুরু হয়ে যাবে, সেই কারণে ইতিমধ্যেই ট্রাফিক রেগুলেশন করা হয়েছে। এবং প্রশাসনের তরফ থেকে যে খবর আমরা জানতে পাচ্ছি তাও কিন্তু কার্যত চমকে দেওয়ার মতো। তা হচ্ছে প্রয়াগরাজের যে জায়গা, অর্থাৎ একেবারে যে ত্রিবেণী সঙ্গম, সেই জায়গাটিতে একটা টেন্ট সিটি গড়ে উঠেছে, অর্থাৎ তাঁবুর শহর সেখানে গড়ে উঠেছে। মাত্র 2 মাস সময়ের ব্যবধানে এই তাঁবু শহর গড়ে উঠেছে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া হয়েছে যে একটি আধ্যাত্মিক ধর্মকে কেন্দ্র করে যে মেলা, সেই আধ্যাত্মিক মেলাকে কিভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। জ্যোতির্ময়, তোমাকে আপাতত ধন্যবাদ জানাই। একদম আমার প্রতিনিধিদের ধন্যবাদ, এবং পাশাপাশি শুভজিৎ এবং চয়নিকাকেও ধন্যবাদ জানাবো। মহাকাশে বড় সাফল্য ভারতে, শীঘ্রই হবে হ্যান্ডশেক। মহাকাশযানে ডকিং মিশন নিয়ে আপডেট ইসরোর। বহুল প্রত্যাশিত স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডেক্স ইতিমধ্যেই 2বার পিছিয়ে গিয়েছে। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো আজ জানালো খুব শীঘ্রই 2 স্যাটেলাইট একে অপরের সঙ্গে হাত মেলাতে পারে। ইসরো এক্সে একটি পোস্টে বলেছে 2টি উপগ্রহকে 3 মিটার দূরত্বে এনে ফের নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে। এখন কিছু ট্রিমিং, ম্যানুভার এবং প্রোগ্রামিং চূড়ান্ত করার কাজ চলছে। এর ফলে নিরাপদে ডকিং সম্পন্ন করা যাবে বলে আশাবাদী ইসরো।